রহমান রহিম ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান পিপিআর 2025 অনুযায়ী টেন্ডার সাবমিশন অনেক ঠিকাদারদেরই খুব সমস্যা হচ্ছে। তো আজকের পর্বে আমরা শুধুমাত্র পিপিআর 2025-এর আলোকে এলটিএম টেন্ডার সাবমিশনের বিস্তারিত কিছু শিখব। তো এলটিএম টেন্ডার সাবমিশন পিপিআর 2025-এর আলোকে সম্পন্ন করার লক্ষ্যে আমরা প্রথমেই আমাদের ঠিকাদারি আইডিতে লগ ইন করবো। তো আমরা এখানে লগ ইন করলাম। তো এখন লগ ইন করার পরে আমাদের যে কাজটা থাকবে, আমরা ব্যাংকে থেকে টেন্ডার শিডিউল কিনেছি, তো এখন আমরা সেটা অ্যাগ্রি করিনি। আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাগ্রি করা। তো সে লক্ষ্যে আমরা টেন্ডার ট্যাব থেকে আমাদের যেহেতু এটা এলটিএম টেন্ডার, আমরা লিমিটেড টেন্ডারে ক্লিক করব। লিমিটেড টেন্ডারে আমাদের যতগুলা টেন্ডার আমরা এনলিস্টেড আছি বা যে জেলার সব কিছু আমরা এখানে দেখতে পাবো। আমরা সেটা শিডিউল কিনি বা না কিনি দেখতে পাবো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেটা শিডিউল কিনেছি ঠিক সেই আইডিটা আমরা এই টেন্ডার প্রপোজাল আইডি এখানে আমরা সার্চ করব। তো আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারের আইডি হচ্ছে 1221315। এখন আমরা এখানে সার্চ দিব। তো সার্চ দিলে দেখেন এই টেন্ডারটা আমরা শিডিউল কিনেছি। তো এখন এটাই আমরা সাবমিশন সম্পন্ন করব পিপিআর 2025-এর আলোকে। তো আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারটিতে প্রবেশ করব। ড্যাশবোর্ডের মাধ্যমে প্রবেশ করার পর আমরা নিচে সাব মেনু অনেকগুলা দেখতে পাবো। তো এগুলার কাজ আমরা আস্তে আস্তে শিখব। তো প্রথমে দেখেন এখানে আছে আমাদের হচ্ছে ডকুমেন্টস থেকে আমরা টেন্ডারের যাবতীয় ডকুমেন্টসগুলো দেখতে পাবো। অর্থাৎ আমরা যদি এখন ডকুমেন্টসে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে ডকুমেন্টস। তো এই ডকুমেন্টস থেকে আমরা এখন কি করব, যে এখান থেকে আমরা চাইলে টেন্ডারের টিডিএস দেখতে পাবো, জিসিসি, পিসিসি, এমনকি বিওকিউ এর ফর্মগুলো আমরা এখান থেকে দেখতে পাবো সব। তো এখন আমরা এলটিএম টেন্ডার সাবমিশন করি বা যে কোনো টেন্ডার সাবমিশন করি, আমাদের তিনটা বিষয় খুব ভালো করে পড়ে নিতে হয়। টেন্ডার নোটিশ, টিডিএস, 2 নাম্বার সেকশন হলো টিডিএস এবং 3 নাম্বার সেকশন হলো পিসিসি। কারণ এই তিনটার সকল কন্ডিশন পূর্ণ করাই হচ্ছে আমাদের কাজ। যদি আমরা পূরণ করে সাবমিশন করি তাহলেই আমরা রেসপন্সিভ হব, অন্যথায় আমরা রেসপন্সিভ হব না, নন রেসপন্সিভ হব। তো এখন আমরা প্রথমেই হচ্ছে টিডিএসটা সেভ অ্যাজ পিডিএফ করে ওপেন করি। তো এখানে এটা ডাউনলোড হয়েছে, আমরা এখন এটা ওপেন করে রাখলাম। আচ্ছা, এটা এ পর্যন্ত আপাতত থাক, আমরা একটু পরে আসি। তো এখান থেকে আমরা ডকুমেন্টসের যাবতীয় কন্ডিশনগুলো দেখতে পাবো, সেটা আমরা শিখলাম যে ডকুমেন্টস ট্যাব থেকে। এরপরে আমাদের আসে হচ্ছে প্রি টেন্ডার মিটিং। প্রি টেন্ডার মিটিং হচ্ছে আমাদের কোনো একটা টেন্ডারে প্রকিউরিং এন্টিটি যত পরিমাণ শর্ত দেন বা যত পরিমাণ কন্ডিশন যুক্ত করেন, সকল কিছুই কিন্তু সকল ঠিকাদাররা বুঝতে নাও পারেন। তো অনেক কিছুই বুঝতে সমস্যা হতে পারে। তো ঠিকাদারদের পক্ষ থেকে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তাহলে এই প্রি টেন্ডার মিটিংয়ের যে নির্ধারিত সময় দেওয়া আছে, টেন্ডার নোটিশে আমরা দেখতে পাই যে প্রি টেন্ডার মিটিং স্টার্ট ডেট, এন্ড ডেট। তো এই সময়ের মধ্যে যে কোনো ঠিকাদার বৈধ গোপনীয় ব্যতীত যে কোনো শর্তই বোঝার জন্যে প্রকিউরিং এন্টিটির কাছে জানাইতে পারেন, এবং প্রকিউরিং এন্টিটি অথবা তার উপযুক্ত কোনো প্রতিনিধি সে বিষয়টা ঠিকাদারকে ব্যাখ্যা করে বোঝাবেন। তো এটা হচ্ছে আমাদের প্রি টেন্ডার মিটিং। এরপরে হচ্ছে সাব কন্ট্রাক্টিং। আমরা যদি আমাদের কোনো কাজ সাব কন্ট্রাক্টকে দিয়ে করাইতে চাই, তাহলে আমরা এখানে সেই ঠিকাদারের ইমেল আইডি দিব এবং তার বিস্তারিত তথ্য আমরা এখান থেকে দিয়ে সাব কন্ট্রাক্টিংয়ে দিতে পারবো। পেমেন্ট ট্যাব থেকে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমরা এ পর্যন্ত কত কিছু পেমেন্ট করেছি। আমরা ডকুমেন্ট ফিস পেমেন্ট করেছি, টেন্ডার প্রপোজাল, সিকিউরিটি পেমেন্ট করেছি। এরপরে আমরা কাজ যদি পেয়ে যাই, তাহলে তারপরে পারফরমেন্স সিকিউরিটি পেমেন্ট করলে আমরা এখান থেকে দেখতে পাবো। টেন্ডার প্রিপারেশন ট্যাব থেকে আমরা বিস্তারিত কাজ করবার জন্য আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। এরপরে ওপেনিং ট্যাব।
ওপেনিং ট্যাবের পরে থেকে যত জায়গায় ক্লিক করব সব জায়গায় ওপেনিং ডেট অ্যান্ড টাইম নট ইয়েট ল্যাপসড, তার মানে আমার এখনও ওপেনিং হয়নি টেন্ডারটি। তো যখন টেন্ডার ওপেনিং হবে আমরা ওপেনিংয়ে ক্লিক করলে ওপেনিং শিট দুইটা দেখতে পাবো, টর 1 এবং টর 2। টেন্ডার ওপেনিং রিপোর্ট 2 অর্থাৎ টর 2তে কতজন ঠিকাদার অংশগ্রহণ করেছেন, কতজন রেড কোড করেছেন, কত টাকা, এরকম বিষয়গুলো আমরা দেখতে পাবো। ইভালুয়েশন ট্যাব থেকে আমরা দেখতে পাবো কোন ঠিকাদার কাজ পেয়েছেন, লটারিতে বিজয়ী হয়েছেন কে। তো এইটার প্রসেস, কোন ঠিকাদার কাজ পেয়েছেন এটা দেখতে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। নোয়া ট্যাব, যদি আমরা নোয়া পাই তাহলে আমরা নোয়া থেকে সেই নোয়ার বিষয়টা দেখতে পাবো, নোয়াটা ডাউনলোড করতে পারবো। আর যদি ব্যাঙ্ক ডিটেলস, তবে একটা এখানে বিষয়, ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করা না থাকলে নোয়া পারফরমেন্স কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড হয় না। এই জন্যই টেন্ডারে অবশ্যই নোয়া অ্যাকসেপ্টের আগে বা নোয়া ইস্যুর আগে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করে দিবেন। কন্ট্রাক্ট সাইনিং থেকে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড করলে আমরা দেখতে পাবো। আরেকটা বিষয় এখান থেকে দেখতে পাবো, সেটা হচ্ছে যে যদি আমরা যে টেন্ডার সাবমিশন করলাম সেই ফর্মগুলা এবং তার বিয়োগগুলা আমরা ওপেনিংয়ের পরে কন্ট্রাক্ট সাইনিং থেকে দেখতে পাবো। এরপরে আসলে কমপ্লেইন ম্যানেজমেন্ট, যদি এই টেন্ডার মূল্যায়ন বা টেন্ডার নিয়ে আমাদের কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আমরা কমপ্লেইন ম্যানেজমেন্ট থেকে প্রপার ওয়েতে কমপ্লেন করতে পারবো। তো আমরা কমপ্লেইন ম্যানেজমেন্ট নিয়ে পরবর্তীতে ভিডিওতে আলাপ করব ইনশাল্লাহ। তো এখন আমাদের এই সকল ট্যাবের মধ্যে কাজ হলো টেন্ডার প্রিপারেশন ট্যাব। আমরা এখন টেন্ডার প্রিপারেশন ট্যাবে ক্লিক করব। টেন্ডার প্রিপারেশনে আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে আমাদের টেন্ডার প্রিপারেশনের মূলত কাজ হচ্ছে তিনটা। প্রথম কথা হলো যে আমাদের এই ফর্মগুলা ফিল করতে হবে, পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট ম্যাপ বা আপলোড করতে হবে, এবং 3 নাম্বার বিষয় হচ্ছে আমাদের বিল অফ কোয়ান্টিটিস পূরণ করতে হবে। এই 3টা বিষয়ের সমন্বয়ে আমরা এই টেন্ডারটা সাবমিশন কমপ্লিট করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যদি ফর্মগুলো পূরণ করে নিই, প্রথমে দেখেন আমাদের যে ফর্ম আছে ই টেন্ডার সাবমিশন লেটার EPW2B1। তো এই ফর্মটা আমরা যদি এখন পূরণ করতে শিখি, পূরণ করি, সেই ক্ষেত্রে আমরা এখানে এখন ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করলে এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন টেন্ডারার্স রেসপন্স নামে জাস্ট আই অ্যাগ্রি ছাড়া কোনো অপশন নেই। তো এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন আপনারা এই যে এতগুলা যে ও পর্যন্ত বিভিন্ন পয়েন্ট আকারে লেখা দেখছেন, এগুলো আসলে এক একটা শর্ত। আপনি অবশ্যই এই শর্তের সাথে অ্যাগ্রি করলেন। এই শর্ত অনুযায়ী আপনার সাথে টেন্ডারের পরবর্তীতে যে কোনো স্টেপ বা অ্যাকশন যদি নেওয়া হয় আপনি সেটা মেনে নিতে বাধ্য থাকবেন। তো এই জন্যেই আমরা এটা অ্যাগ্রি করে দিলাম। এখানে অবশ্য ডিসঅ্যাগ্রি করার কোনো অপশনও নাই। তো এখন আমাদের কাজ হবে সাইন। আমরা পাসওয়ার্ড দিয়ে সাইন করে দিব। এরপরে এনক্রিপ্ট করলাম। এনক্রিপ্ট করা মানে হচ্ছে সাংকেতিক ভাষায় রূপান্তর করা। এখানে দেখেন আগে আই অ্যাগ্রি লেখা ছিল, এখন কিন্তু আই অ্যাগ্রিটা নেই। আমরা সাইন করলাম। এখন আমাদের কাজ হবে হচ্ছে সেভ করে দেওয়া। আমাদের দেখেন একটা ফর্ম পূরণ করা, ফিল করা হয়ে গেছে। তো ফলে এখন আমাদের এখানে কি আসলো, এডিট, ভিউ, ডিলিট, এনক্রিপ্ট। অর্থাৎ যে বিষয়টা আমরা পূরণ করলাম সেটা আমরা এডিট করতে পারবো, সেটা আমরা দেখতে পারবো, সেটা চাইলে ডিলিট করে আবার পূরণ করতে পারবো। আর আমরা যদি এই 3টার কোনোটাই না করি তাহলে টেন্ডার সাবমিশনের পূর্বে অবশ্যই আমাদের এনক্রিপ্ট করে নিতে হবে। এরপরে এখন আমরা পূরণ করব হচ্ছে আমাদের দ্বিতীয় ফর্ম, টেন্ডারার ইনফরমেশন ফর্ম EPW2B2 পার্ট 2 আর কি। তো এটা পূরণ করার লক্ষ্যে আমরা এখন এখানে ফিলে ক্লিক করব। এখানে ফিলে ক্লিক করলে দেখেন যে আমাদের এখানে টেন্ডারার ইনফরমেশন ফর্মে যেটা এলিজিবিলিটি ইনফরমেশন অফ দ্য টেন্ডারার, প্রথমেই আমাদের এখানে জানতে চাচ্ছেন যে টেন্ডারার্স লিগ্যাল টাইটেল, এই টেন্ডারারের মানে শিরোনাম কি? শিরোনাম বলতে জাস্ট ট্রেড লাইসেন্সের নাম। তো আমরা এইরকমগুলা পূরণ করার জন্য দেখেন মাই অ্যাকাউন্ট থেকে ভিউ প্রোফাইল থেকেও আমরা এটা দেখে নিতে পারি। আর
যদি আমরা খুব সহজে নির্ভুলভাবে সাবমিশন করতে চাই তাহলে প্রোফাইল থেকে আগে আমরা নোটে অথবা ওয়ার্ড ফাইলে এভাবে কপি করে রেখে দিব। তো আমরা এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম, টাইটেল কপি করে আমরা এখন এখানে পেস্ট করলাম। এরপরে আছে হচ্ছে টেন্ডারার্স রেজিস্টার্ড অ্যাড্রেস। আমরা যদি এই প্রোফাইল থেকেই দেখি তাহলে ঠিকাদারদের দুই ধরনের অ্যাড্রেস আছে, একটা হচ্ছে কর্পোরেট অ্যাড্রেস, একটা রেজিস্টার্ড অ্যাড্রেস। অনেক সময় একই হতে পারে, অনেক সময় আলাদা হয়। তো যেটাই হোক, অধিকাংশ ঠিকাদারদের কর্পোরেট অ্যাড্রেস এবং রেজিস্টার্ড অ্যাড্রেস একই থাকে। তো আমরা যেটার রেজিস্টার্ড অ্যাড্রেস থাকবে সেটা কপি করে নিব। আমরা এখান থেকে রেজিস্টার্ড অ্যাড্রেসটা কপি করে অলরেডি রেখেছি। তো টেন্ডার সাবমিশনের পূর্বে এভাবে কপি করে রাখলে খুব সুবিধা। এরপরে আমাদের এখানে লিকুইড অ্যাসেটের তথ্য চাওয়া হচ্ছে। তার মানে আমরা যে কাজ করব, আমাদের কাজ করতে গিয়ে যে মানে ক্যাশ টাকার প্রয়োজন হবে সেটা। তো এটা পূরণ করার জন্য আমাদের প্রথমেই নাম্বারের জায়গায় আমরা সর্বদা 1 লিখব। আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে আমরা ক্রেডিট কমিটমেন্ট নাম্বারও তো লিখতে পারি, অথবা ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও তো লিখতে পারি। তো বিষয়টা হচ্ছে যে ক্রেডিট কমিটমেন্ট নাম্বার তো আমার ক্রেডিট কমিটমেন্ট ফর্মে আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক স্টেটমেন্টে আছে। তো সেটা তুলতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কিন্তু আবার সমস্যা। তো এই জন্যেই আমরা এগুলা কখনো ভুলের দিকে আগাবোই না, যেদিকে আমাদের ভুলের সম্ভাবনা আছে। এই জন্য আমরা এখানে 1 দিলাম। এরপরে সোর্স অফ ফাইন্যান্সিং মানে হচ্ছে যে আমি কোথায় থেকে এই লিকুইড অ্যাসেটটা অ্যারেঞ্জ করতেছি। তো এটা আসলে 3 ভাবে লিকুইড অ্যাসেট দেওয়া যায়। যে কোনো আপনার সম্পদ দেখানো যায়, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানো যায়, আপনার হচ্ছে ক্রেডিট কমিটমেন্ট দেখানো যায়, লাইন অফ ক্রেডিট দেখানো যায়। তো এখন মানে সম্পদ এটা কখনো দেখানো হয় না। ব্যাংক স্টেটমেন্ট অনেকেই দেখান, কিন্তু অনেক প্রকিউরিং এন্টিটি সেটাকে নন রেসপন্সিভ করে দেন। কারণ হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করলেন, স্টেটমেন্ট নিলেন, এই কাজ পাওয়া পর্যন্ত যে টাকা ব্যাংকে থাকবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তো ফলে দেখা যাচ্ছে যে এই কনসেপ্ট থেকে অনেক প্রকিউরিং এন্টিটি নন রেসপন্সিভ করে দেন। তবে যদি কখনো ব্যাংক স্টেটমেন্ট দিতে চান তাহলে অবশ্যই বিগত অর্থ বছরের অডিট রিপোর্টের ব্যালেন্স শিট ব্যাংক স্টেটমেন্টের সাথে দিয়ে দিতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনার কোম্পানির বা আপনার প্রতিষ্ঠানের আদতেও লিকুইড অ্যাসেট এত টাকা আছে। তো আমরা এত কিছুর মধ্যে না গিয়ে আমরা নির্ধারিত এসটিডির ক্রেডিট কমিটমেন্ট দিব, সেটা সবচেয়ে ভালো। তবে আমরা খেয়াল করব যে ক্রেডিট কমিটমেন্টে কখনোই যেন মে, মাইট, উড, শুড এরকম সম্ভাবনামূলক কোনো শব্দ না থাকে এবং কোনো শর্ত না থাকে, যেগুলো আগে থাকতো। সাম্প্রতিক কোনো শর্ত থাকে না ক্রেডিট কমিটমেন্টে। তো যাই হোক, আমরা ক্রেডিট কমিটমেন্ট যে ব্যাংকে থেকে নিয়ে আসবো সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের ঠিকানা আমরা হচ্ছে পেস্ট করে দিব। এখন আমার ক্রেডিট কমিটমেন্ট কত, টেন্ডারে আমার যেটাই থাকুক না কেন, যেমন ধরেন আমরা যে টিডিএসে যদি দেখি, টিডিএসের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সি, তাহলে এখানে আমার বলা আছে যে আমার লিকুইড অ্যাসেট লাগবে হচ্ছে 80 লাখ টাকার, 80 লাখ টাকার লিকুইড অ্যাসেট দেখাইতে হবে। এবং তার ফর্মও কিন্তু এখানে আপলোড আছে, অনেক কিছুই আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করবো ইনশাল্লাহ। আপাতত আমরা শুধু দেখি যে আমাদের 80 লাখ টাকা হচ্ছে ক্রেডিট কমিটমেন্ট চাওয়া হয়েছে। এখন আমাদের যেটা ক্রেডিট কমিটমেন্ট ব্যাংক থেকে প্রদত্ত সেটা এখন আমরা দেখব যে যদি আমরা দেখে নিই, দেখেন এখানে আমাদের 80 লাখ টাকা আছে। কিন্তু এখন আমার এখানে 80 লাখ টাকার কমে হইলে সমস্যা। এখন যদি আমার 1 কোটি হয়, 90 লাখ হয়, 1.5 কোটি হয়, অর্থাৎ 80 লাখের উপরে যদি আমার কোনো ক্রেডিট কমিটমেন্ট আমি দেখাইতে পারি তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই। কথা হলো যেটা টিডিএসে চাওয়া হয়েছে তার থেকে যেন কোনোভাবেই কম না হয়। তো আমাদের যেহেতু ক্রেডিট কমিটমেন্টে 80 লাখ আছে, আমরা এখানে 80 লাখ লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে টেন্ডারার্স ইকুইপমেন্ট লিস্ট। এখন এই টেন্ডারে কোনো ইকুইপমেন্ট চাওয়া হয়েছে কিনা সেটা আমরা এখন দেখে নিব টিডিএস থেকে। তো টিডিএস আমরা দেখি, এটা হলো পার্সোনাল ক্যাপাসিটি, এটা হলো ইকুইপমেন্ট ক্যাপাসিটি। টিডিএস এর আইটিটি ক্লোজ নাম্বার 14/14/1।
আমার একটা রোড রোলার চাওয়া হচ্ছে, অর্থাৎ ইকুইপমেন্ট বলতে ঠিকাদারের একটা রোড রোলার চাওয়া হচ্ছে। এখন এই রোড রোলারটা 3টা ক্যাটাগরির হতে পারে, পিপিআর 2025 অথবা পিপিআর 2008 অনুযায়ী। 3টা ক্যাটাগরির কেমন দেখেন, এখানেই আছে যে 1 নম্বর ওন হতে পারে, তার মানে ঠিকাদারদের এই রোড রোলারটা কেনা হতে পারে, অথবা ঠিকাদার এটা কারোর থেকে ভাড়া করতে পারে, ভাড়া অথবা ঠিকাদার কারোর থেকে লিজ নিতে পারে। অর্থাৎ ঠিকাদারের কেনা হতে পারে, ঠিকাদার ভাড়া নিতে পারে, ঠিকাদার লিজ নিয়ে সেটাও কাজ করতে পারে। এখন বিষয় হলো যে আমরা যেভাবেই এটা দিই না কেন, আমাদের প্রপার ডকুমেন্ট দিতে হবে। যেমন আমরা যদি কিনি, তাহলে কেনার সময় হতে পারে আমাদের স্ট্যাম্প করে দিবে, অথবা কেনার সময় আমাদের কোনো একটা স্লিপ দিল আর কি। আর আমরা যদি হায়ার করি অথবা আমরা যদি লিজ নিই, তাহলে অবশ্যই এগ্রিমেন্ট থাকতে হবে, যে এগ্রিমেন্টটা আমরা আপলোড করব। তো এখন আমাদের এই রোড রোলারে আমরা যদি এখানে পূরণ করি, তাহলে টাইপ অফ ইকুইপমেন্ট কি, রোড রোলার, আর কন্ডিশন, এখানে কন্ডিশনে আমরা আছে নিউ, গুড, এভারেজ, পুর। এটা কখনোই আমরা নিউ দিব না, কখনো পুর দিব না, অলওয়েজ আমরা কন্ডিশন ইউজ করব হচ্ছে গুড। এরপরে এখন এখানে লেখা আছে যে ওন, লিস্ট অর টু বি পারচেসড, মানে হচ্ছে হায়ার্ড। তাহলে এখন আমরা এই বিষয়টাকে কিভাবে এখানে উপস্থাপন করতে পারি, আমরা এখানে লিখে দিই হচ্ছে হায়ার্ড। কারণ রোড রোলারটা অনেক দামি একটা বিষয়, এটা সকল ঠিকাদারদের থাকে না। দেখা যাচ্ছে এলজিডি টেন্ডার হলে বা পৌরসভার টেন্ডার হলে এলজিডি অথবা পৌরসভা থেকে ভাড়া নিয়ে কাজটা করা হয়। তো এইভাবে আমরা আমাদের যত ইকুইপমেন্টস হবে আমরা তথ্যগুলো পূরণ করতে পারি।